বক্তব্য বিবৃতির মধ্যে একটা ভদ্রতা থাকতে হবে। সুচ যদি বলে চালন তোমার অনেক ফুটা, তাহলে জিনিসটা দেখতে খুব খারাপ হবে। রিপন ভাই, এই জন্যই কিন্তু আপনাদের বর্ষীয়ানদের কথা শুনতে চাই, যারা নতুন রাজনীতিতে আসছে তাদের আপনারা বলে শিখাবেন, এই জন্যই কিন্তু প্রশ্নগুলো করা। আলোচনা কথাবার্তার মধ্যে ডেলিভারির মধ্যে ডিসেন্সি থাকতে হবে। হয়তো তারা যেতে পারেননি, সেই কারণে হয়তো তাদের এই ফ্রাস্ট্রেশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব শেখের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আজকে মাই টিভি সংলাপের শুরুতেই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমরা নির্ধারিত সময়ের কিছু পরে শুরু করতে হয়েছিল, অনিবার্য কারণে আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শুরুতেই আমরা আজকে কথা বলবো ভোট যুদ্ধ কথার ফুলঝুরি। নিশ্চয়ই আপনারা জানেন যে সিসির পক্ষ থেকে বলা হয়েছে যে এই সপ্তাহে মানে বুধ কিংবা বৃহস্পতিবার নির্বাচনের তাফসিল ঘোষণা হবে। ভোট যুদ্ধের চূড়ান্ত যে যুদ্ধ সেটি হয়তো শুরু হয়ে যাবে। এই জন্য হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে এখন নির্বাচন নিয়েই কথা হবে, এটি আমরা জানি। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা তিনি আসলেই তার সাথে কথা বলবো। তার আগে আমরা শাহরিয়ার কবির আপনার কাছ থেকে একটু শুরু করি। আমরা একটু প্রথমে জেনে নেই, সেটি হচ্ছে যে আলোচনায় আসছে বিভিন্নভাবে, এটি যদি আপনি স্বাচ্ছন্দ্য ফিল না করেন তাহলে হয়তো একটু ক্লিয়ার হওয়ার জন্য। যেমন আমরা কোনো দলীয় যখন কেউ আলোচনা করে তখন আমাদের দলকে তো ওন করে, কোনো আপনার সাথে যারা থাকেন তারা জিজ্ঞেস করেন অনেক সময় যে শাহরিয়ার কবির আসলে কি পরিচয় আসছেন, তিনি কি দলীয় পরিচয়ে, সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়ে, তার কি আর কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা সেটি ক্লিয়ার হতে চান। দর্শকরাও এতদিনে হয়তো বুঝে ফেলেছেন যে আপনি কাকে অন করে কথা বলেন, তারপর একটু আপনার মুখ থেকেই শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। একজন মানুষ হিসাবে প্রথম পরিচয় আমার, আমি বাংলাদেশি। দ্বিতীয় পরিচয়, আমি আশরাফুল মখলুকাত, মানে আল্লাহ আমাকে সৃষ্টির সেরা জীব করেছেন, এবং এই সৃষ্টির সেরা জীব করার পিছনে কারণ হচ্ছে সত্য বলা এবং আল্লাহর সন্তুষ্টি আদায় করা, এর বাইরে আর কোনো কাজ নাই। দ্বিতীয়, আমার প্রফেশনাল পরিচয় হচ্ছে আমি একজন আইনজীবী এবং ব্যারিস্টার একটা ডিগ্রি, এবং আমি সুপ্রিম কোর্টের লয়ার। আর পলিটিক্যাল যদি বলেন তাহলে হ্যাঁ, আমি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করি, কিন্তু আমি যে কথাগুলো বলি সে কথাগুলো অ্যাজ এ বাংলাদেশি, এদেশের মাটি ও মানুষের একজন প্রতিনিধি, এদেশের সন্তান, সেই হিসাবে বলি। এবং জামাত ইসলামকে সমর্থন সবাই, বেগম এই কথা আগেও বলছিলাম, বেগম খালেদা জিয়া বলেছিলেন আমাদের দেশনেত্রী যে পাগল আর বাচ্চা ছাড়া কেউ নিরপেক্ষ না। তো সবাই তো আমরা ভোট দিই, কাউকে না কাউকে আমরা পছন্দ করি, এবং সেই পছন্দ করার ক্ষেত্রে আমি বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করি। সেই পছন্দের জায়গায় একটু আসি, সেটি হচ্ছে যে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে প্রাচীনতম দলের মধ্যে অন্যতম জামাত, একদম তারা যখন প্রতিষ্ঠা হলেন তারপর থেকে, সেখান থেকে এ পর্যন্ত এখন বিনতা উত্তর বাংলাদেশে দেখি সেখানে 10%, 12%-এর পর কম, ভোটের রাজনীতিতে আসন বেড়েছিল আবার কমেছে। তো সেই প্রেক্ষাপটে জামাত বাংলাদেশের মানুষের কাছে অতটা সেই তাদের সমর্থন পাচ্ছে না কেন? বিগত দিনের যে জায়গাটায় কি মনে হয় আপনার? মানে আপনি তো সমর্থন করছেন, কিন্তু মানুষ কি ওই সমর্থনটা কেন করছে না এখনো? আপনার এই উত্তরটা দিতে গেলে উত্তর দিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যখন মক্কায় প্রথমে ছিলেন, তারপর একদিন খুব কষ্ট নিয়ে বলছিলেন ইসলাম কায়েম হবে না, এবং আল্লাহ খুব রাগান্বিত হয়ে কি করলেন, তার উপর ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছিলেন। কিছুদিন পর যখন ওহী নাজিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কায়েম করার মালিককে, তুমি না আমি? তো বলছে আপনি আল্লাহ। তোমার নাম কি? রসুল। রসুল মানে কি? মেসেঞ্জার, তোমার বার্তা পৌঁছায় দেওয়া, আর কোনো কাজ না। এবং আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা নেওয়ার মালিক আমি, সম্মান দেওয়ার মালিক আমি, সম্মান নেওয়ার মালিক আমি। মক্কা বিজয় হয়েছে, দেখেন, তারপর ওনাকে নিয়ে আসলো মদিনাতে, উনি মুকুটহীন সম্রাট হিসেবে আল্লাহ তাকে সেখানে কি করলেন, আমাদের সবার জন্য একটা উদাহরণ হিসেবে সৃষ্টি করলেন, ইসলামী রাষ্ট্র কেমন হওয়া উচিত। 1941 সালে যে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই দলটার নাম ছিল জামাতে ইসলাম পাকিস্তান। আর 1981 সালে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশের
সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলোকে ধারণ করে এই দলের পদযাত্রা। আল্লাহ যখন মনে করবেন যে এই দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই দল উপযুক্ত, তখন নিয়ে আসবেন। আর জামাত ইসলাম ক্ষমতার জন্য রাজনীতি করেন, এই কথা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো না, ক্ষমতার জন্য রাজনীতি করা হয় না। এখানে রাজনীতি করা হয় আল্লাহর কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হোক সেই জন্য। তার একটা উদাহরণ দিই, 90 সালে কিন্তু বিএনপি তখন 140টা সিট পাইল। জামাত ইসলাম নিঃশর্ত সমর্থন না দিলে তাহলে কিন্তু আবার ভোট হতে হতো। দেখেন, তার মানে ক্ষমতার ভাগাভাগির জন্য করা তা কিন্তু না। 96 সালে আমরা জামাত ইসলাম বিএনপির বিরোধিতা করেছেন এবং সেখানে কিন্তু 3টা মাত্র সিট পেয়েছেন। আল্লাহ যেটা যখন মনে করছেন জামাত ইসলামের প্রাপ্য সেটাই দিয়েছেন, কিন্তু তাই দিয়ে জামাত ইসলামকে আজকে ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটাও আল্লাহর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোনটা কার জন্য মঙ্গলজনক হবে। আমি আপনি কেউ এটা জানি না, তবে আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহ এবার জামাত ইসলামকে বাংলাদেশের সেবা করার সুযোগ দান করবে এবং বাংলাদেশের মানুষ জানবে বা বুঝবে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা নিজেরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে গৌরবান্বিত হব এবং সারা পৃথিবীর মাঝে বাংলাদেশ হিসাবে আমরা নিজেদেরকে কি করতে চাইবো, আমরা নিজেদেরকে আল্লাহ সন্তুষ্টি আদায় করতে চাই। আপনার বিশ্লেষণে দেখা গিয়েছে যে ঠিক আছে, সবাই, আপনি হয়তো আপনার দৃষ্টিভঙ্গি থেকে বললেন, অন্য যারা বিশ্বাসী তারা সবাই আসলে স্রষ্টার প্রতি যারা বিশ্বাসী তারা সবাই তার প্রতি ডিপেন্ড করেন। সেখান থেকে আপনি কি মনে করছেন না যে ওই দলটির কর্মসূচি কিংবা কর্মপদ্ধতি যা আছে সেটিকে আপনি একদম সঠিক মনে করছেন? তাদের কর্মসূচিতে কোনো গ্যাপ ছিল না? আমরা মধ্যপ্রাচ্যের বা অন্যান্য জায়গায় একই সময়ে প্রতিষ্ঠিত ইসলামিক যে রেভলিউশনারি যে পার্টিগুলো দেখলাম, তারা কিন্তু অনেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল, বাট জামাতের ক্ষেত্রে সেটি হয়নি। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, ইখওয়ান বা ইসলামী ব্রাদারহুড, ইখওয়ান মুরসি ক্ষমতা পেলেন কতদিন পর? ক্ষমতা পেয়ে কিন্তু ওনাকে জনগণ নির্বাচিত করলে 1 বছরের বেশি উনি কি সেখানে ক্ষমতায় টিকতে পারেননি। ইখওয়ানের যদি আপনি ধরেন তাহলে 100 বছরের পুরাতন দল ইখওয়ান। আপনি আসেন এরদোগানের কথা, যদি টার্কির কথা বলেন, সেজন্য আমি এক কথায় আপনাকে উত্তর দিয়ে দিছি যে এখানে মানুষ কখন পছন্দ করবে কি করবে না, আমাদের 53 বছর, এই 53 বছরে ভোট হলো কতদিন? আপনি 3টা ভোট ছাড়া তো ভোটই হয়নি। মানুষ আপনাকে যে পছন্দ করবে 91, 96, 2001, এই 3টা ছাড়া তো ভোটই হলো না ভাই। তাহলে এই 3টা ভোট ছাড়া, 53 বছর 3টা ভোট ছাড়া তো জামাত ইসলাম বা অন্য কোনো দলকে স্বাধীনভাবে মানুষ দেখবে? গত 17 বছর তো মানুষের কাছ থেকে এই অধিকার হরণ করে নেওয়া হলো, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আজকে একটা ভোট হোক, সুষ্ঠুভাবে হোক, তাতে যদি আল্লাহ মনে করে যে জামাতে ইসলাম অবশ্যই যোগ্য তাহলে ভোট দিবেন, যদি মনে না করেন যে যোগ্য না তাহলে ভোট দিবেন না। এটা তো জনগণের ব্যাপার। আমরা কি বলতে পারি, একটা আদর্শ ভিত্তিক দল যদি হয়, বাংলাদেশ জামাতে ইসলামের সাথে অন্য দলগুলোর পার্থক্য কি? বাংলাদেশ জামাত ইসলামের সাথে অন্য দলগুলোর পার্থক্য হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম একটা আদর্শিক দল। এই আদর্শটা কি? আদর্শটা হচ্ছে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। এই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন আপনি কায়েম করতে চাইবেন, তখন আপনার কি, আপনার অর্থনীতি থেকে শুরু করে সমস্ত জায়গায় তার একটা ম্যান্ডেট থাকবে, একটা স্পেসিফিক জিনিস থাকবে। আমার মনে হয় এই জিনিসটা এবারের মতো যেভাবে বাংলাদেশ জামাত ইসলাম এবারই প্রথম যেভাবে একক ইলেকশন করতে যাচ্ছে, বাংলাদেশের ইতিহাসে তো এর আগে এটা পারেন নাই। এস এম শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী, তার কথা ইতিমধ্যে আমরা স্বাগত জানাচ্ছি স্টুডিওতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আজকে একটু কথা বলেছেন, সেখানটা দিয়েই আপনার কাছে আসতে চাই। বিএনপি ছাড়া যারা আগামী নির্বাচনে অংশ নিবে তাদের কারোই আর দেশ এগিয়ে নেওয়ার ট্র্যাক রেকর্ড নেই, এটি তারেক রহমানের বক্তব্য। বিএনপি কি মনে করেন যে এই যে ট্র্যাক রেকর্ড বা আগে দেশ পরিচালনার যাদের দায়িত্বই নেই, তাদের কোনো রেকর্ড নেই, এটি আপনি বুঝাতে চেয়ে অথবা জনগণকে বললে সেই জনগণ ধানের শীষের প্রতীকের প্রতি তারা আস্থায় তারা নিবেন, নাকি অনেকে বলে থাকেন যে আরেকবার আমাদেরকে তো দেখেননি সুতরাং আমাদেরকেও দেখার সুযোগ দেন, সেটি নিবে? কি মনে করছেন আপনি? এটা কিছু মনে করার নাই। কেন মনে করেন? কারণ জনগণ কি মনে করবে আমি তো ভাই এই টেলিস্কোপ দিয়ে জনগণের মন বুঝতে পারবো না, তাই না? এটার জন্য একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হবে।
সেই নির্বাচনে আপনি জনগণ অবারিত স্বাধীনতা ভোগ করবে, জনগণ তার পছন্দ অনুযায়ী তার দলকে বাছবে, যাদের প্রতি তার কনফিডেন্স থাকবে যে না আমরা এই দলটি বা এই ব্যক্তিবর্গ তারা দেশটাকে এগিয়ে নিতে পারবে, তাদের সে যোগ্যতা আছে, দক্ষতা আছে, কর্মক্ষমতা আছে, ডিপেন্ডস অন, তাই না? যেমন আপনি একটা টেলিভিশন চ্যানেলে কাজ করছেন, আপনার আপনার ক্যাপাবিলিটি অফ দ্য প্রেজেন্টেশন আপনার দর্শকরা জানে। তারপরে যদি আপনি যখন আরেকটা টিভি যদি শোনে যে আপনি একটা ধরেন আইটিভি ইন্টারন্যাশনাল টিভিতে গেলেন, কেন এখন এটা নাই, এমন তো নাই তো বাংলাদেশে, মানে এই কারণে বললাম যাতে অন্য কোনো কোম্পানির আবার একটা পাবলিসিটি কারণ না হয়। সেটা মানে রিপন ভাই টিভিও হতে পারে না, রিপন ভাই টিভিতে যাবে না ওইখানে, মানে সবাই তো সবকিছু পছন্দ করে না, তাই না? তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো আপনার পারফরমেন্স যারা দেখেছে জেনেছে তারা মনে করছে উনি যখন ইন্টারন্যাশনাল টিভিতে আসছেন হয়তো হি ক্যান ডু বেটার। এটা জনগণের উপরই আমরা ছেড়ে দিই, তাই না? রিপন ভাই ভোটারদের উপরে ছেড়ে দিই। ট্র্যাক রেকর্ড যেভাবে বিএনপির শাসন আমলে আছে সেটি ইতিবাচক থাকলে নেতিবাচকও তো কিছু আছে, সেটিও তো অনেকে বিশ্লেষণ করতে পারে। সব সময় থাকবে। আপনার মানে ব্রিটেনের লেবার পার্টি টনি ব্লেয়ার যখন লিডারশিপে ছিলেন তখন তার সময় মানে আপনার পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, তাই না? যুদ্ধ মানে একসময় যে লেবার পার্টি ছিল সেই লেবার পার্টি নেতা হিসেবে টনি ব্লেয়ার পুরো বিশ্বকে একটা যুদ্ধের মধ্যে মানে ঠেলে দিয়েছেন, তাই না? তো এরপরে আবার দেখবেন যে আপনার অনেকদিন কনজারভেটিভ পার্টি পাওয়ারে ছিল, আবার লেবার পার্টি পাওয়ারে আসছে। তো সুতরাং এটা দিয়ে এগুলো কোনো স্ট্যাটিক বিষয় না। আমরা সবসময় একটা কাজ মনে রাখতে হবে যে আমরা জনগণের উপর আস্থা রাখি। মানুষ, আমি সবার কথা বলছি, পলিটিক্যাল পার্টি যারা আছেন তারা জনগণের প্রতি আস্থা রাখবেন, জনগণের বিবেচনার প্রতি তারা মানে আস্থা রাখবেন। জনগণ যাকে ভোট দেবে, মাত্র তার কিছুদিন বাকি আছে, অসুবিধা কি? তো আমরা একটু ওদিকে চিন্তা করি। আজকের আজকের যে কর্মশালা হচ্ছিল বিএনপির দেশ গড়ার যে কর্মসূচি, সেটি নিয়ে সপ্তাহব্যাপী কর্মশালা হচ্ছে, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের এই যে দুর্নীতির বিষয় বিএনপির সময়কালের, তারকে দেখানো হয়েছে যে পরিসংখ্যানগত ভুল ছিল, এটি তার বক্তব্য ছিল। তার সূত্র ধরে আজকে এনসিপির নেতাদের, শীর্ষ নেতাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি একটু কোট করছি। সেই প্রোগ্রামে যেহেতু তারেক রহমান বলেছেন যে দুর্নীতি লাগাম টেনে ধরা হবে প্রয়োজনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে এনসিপির বক্তব্য হচ্ছে যে এই যে কথাটি বলেছেন একদম দুর্নীতি নির্মূল করার, সেটিকে তারা বলছে যে জোকারি, তারা এটা বলতে চাচ্ছে। এবং আরো একটি বিষয় বলেছেন, 300 আসনে গডফাদার দেয়া হয়েছে যে প্রার্থীরা, এটি তাদের বক্তব্য। আসলে তাদের বক্তব্যকে আমি ডিফেন্ড করব কেন বলেন? এক নম্বর হচ্ছে যে বিএনপি কে বলেছে এই জন্য। আচ্ছা, তো তারা এখন কি বলবো, মানে আমি বলতে চাই না, এই যারা কথাগুলো বল তাদের তো জামানত বজায় রাখার মতন ক্যাপাবিলিটি। এখন কথা হচ্ছে মুখের সাইজ হচ্ছে এইটুক, টোটাল মুখের এই মাথা থেকে এই মাথার সাইজ হচ্ছে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি। কথা যদি 2.5 ফুটের মতন কথা বলি, এটা কথা বলাটা যোগ্যতা থাকতে হবে না? এদের মোস্ট অফ দ্য পিপলের কি জামানত বজায় রাখার মতন মানে তাদের অবস্থান আছে? খালি মানে বাগাড়ম্বর মার্কা কথাবার্তা বললে হবে? এগুলো বলে যে আপনি কেন এদেরকে যে আলোচনায় নিয়ে আসেন আমি সেটি তো বুঝলাম না। অর্বাচীনের মতো কথাবার্তা বললে তাদের কথা উত্তর দিতে হবে। সেটি আপনার ইচ্ছা, সেটি আপনি নাও দিতে পারেন, কিন্তু রিপন ভাই জি, এটি যারা বলেছে তাদেরকে আপনি বলতেই পারেন, কিন্তু বাংলাদেশে তো তারাও রাজনৈতিক দল এবং আপনাদের একসাথে মিলে আপনারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। আমরা একসাথে মিলে আমরা কতিপয় ছেলে যারা তারা ওরা সব আমাদের অনেক সবাই মিলে করেছে, মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। এইসব ছেলে পেলে তাদের মধ্যে কেউ একটা দল গঠন করেছে। তো 2 দিন দল গঠন করার পর এখন পর্যন্ত একটা কি বলে একটা লোকাল গভর্নমেন্টের মেম্বার ইলেকশন করার মানে সুযোগ পায়নি, নিজেদেরকে অ্যাসেস করার মতো অবস্থা খুঁজে পায়নি। আপনি তার কথাকে আপনি নিয়ে সময় ক্ষেপণ করছেন। আপনার কি অন্য কোনো সাবজেক্ট নাই?
না আপনি সাবজেক্ট নিয়ে আসেন এইগুলো যেগুলো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আপনি এইগুলো কি রাবিশ জিনিসগুলো নিয়ে আসছেন রিপন ভাই এটি যেহেতু পাবলিকলি না, এটা তারা publicly বলেছে না। এবং পাবলিকলি কিন্তু তাদেরকে তো আমি রাজনৈতিক অঙ্গনে তাদেরকে আমি একটা রাজনৈতিক দল, একটা ফর্মিডেবল পলিটিক্যাল পার্টি তো নাম্বার 1 কাউন্ট করি না। তাহলে কাউন্ট কাদের করছেন এই মুহূর্তে? আমি তো তাদের তারা টেস্টেড, রিপন ভাই সেখানেই প্রশ্নটা, tested। নির্বাচন যত ঘনিয়ে আসছে তারা কি টেস্টেড, আমি কিভাবে গ্রহণ করব? নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখলাম যে যাদের সাথে এই দলগুলোর সাথে কিংবা জামাতের সাথে আমরা মাঝে মাঝে দেখি যে এই দলগুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ কথা চালাচালি হয় নেতাদের, কিন্তু শীর্ষ নেতাদেরও ইদানিং আমরা দেখছি যে যে কথার যুদ্ধ চলছে। এই কথার যুদ্ধটা কিভাবে মনে এটা আমি করছেন? পার্সোনালি আই ডোন্ট সাপোর্ট। আমি মনে করি রাজনৈতিক দলগুলো শীর্ষ হোক আর যেই পর্যায়ে হোক না কেন, আলোচনার মধ্যে একটা শালীনতা থাকতে হবে, বক্তব্য বিবৃতির মধ্যে একটা ভদ্রতা থাকতে হবে। মানুষ যাতে রাজনৈতিক কর্মীদের প্রতি যারা নিজেদেরকে রাজনীতিক মনে করতে চান, পরিচয়টা দিতে চান, তাদের প্রতি যাতে মানুষ আস্থা পায়। এখন আমি আরেকটা দলের মধ্যে যদি বল সব চাঁদাবাজ বলি, এগুলো বলা ঠিক হবে? আমার বলা ঠিক হবে না। আমি যদি বলি যে না এনসিপির সব লোকজন, ওরা বলছে বিএনপি গডফাদারকে নমিনেশন, আমি যদি বলি সব মানে চাঁদাবাজরা এই সমস্ত কথাবার্তা বলে, এগুলো বলা কি ঠিক হবে? কাউকেই বলা ঠিক হবে না। জি, এটা একেবারেই ঠিক না। রিপন ভাই এই জন্যই কিন্তু আপনাদের বর্ষীয়ানদের কথা শুনতে চাই, যারা নতুন রাজনীতিতে আসছে তাদের আপনারা বলে শিখাবেন, এই জন্যই কিন্তু প্রশ্নগুলো করা। আমি বলতে চাই যে আলোচনা কথাবার্তার মধ্যে, ডেলিভারির মধ্যে ডিসেন্সি থাকতে হবে। ডিসেন্ট রিমার্কস না হলে মানুষ তো এগুলো পছন্দ করে না। এই পছন্দ করে না বলেই কিন্তু এদের ডিপলিটিসাইজেশনের যে প্রসেসটা মাঝে মধ্যে আমরা শুনি। কেন শুনি? বিকজ অফ দ্যাট যে আমাদের ছেলে মেয়েরা তারা এগুলো কথার মধ্যে গালিগালাজ করা, টকশো করবেন, গালিগালাজ করবেন, বক্তৃতা দেওয়ার সময় গালিগালাজ করবেন। গালিগালাজ করতে এমনি একটা সগিরা গুনাহ, কবিরা গুনাহ বোধ হয়। এগুলো কেন করবেন আপনি? আপনার কি ভালো ভাষা জ্ঞান থাকতে পারে না? নিশ্চয়ই। এগুলো কি রাজনীতির ভাষা নাকি? এস এম শাহরিয়ার কবির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম এর আগের বার কথায়, যে একটু সেখানে যাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তার আগে সশস্ত্র শ্রদ্ধা এবং সম্মান রিপন ভাইকে। রিপন ভাই যে কথাগুলো বলছেন এটা এই দেশের জন্য একটা গাইডলাইন। কেন এই কথা বললাম শোনেন, সুচ যদি বলে চালন তোমার অনেক ফুটা, তাহলে জিনিসটা দেখতে খুব খারাপ হবে। আর আরেকটা হচ্ছে কি, বর্ণাঢ্য বয়স একটা বিশাল, মানে বয়স আমরা অনেক সময় বাবা মাকে বলে বাবা মা কিছু বোঝে না, এটা ঠিক না। বয়স এবং অভিজ্ঞতা হয়ে তখন বাবা হলে তখন বোঝা যায় যে আসলে বাবা মা কত কষ্ট সন্তানের জন্য করেছে। তা আপনি আজকে এনসিপির বিষয়ে যে উদ্ধৃতি দিলেন, আমি এটা এনসিপির উদ্ধৃতি বলবো না। কারণ কি, এনসিপি থেকে 2/3 ছেলে পেলে বের হয়ে গেছে যারাই সন্তান। সো এনসিপিতে কিছু লোক আছে, হ্যাঁ, তার মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি বলবো এটা নাসিরউদ্দিন পাটোয়ারির একান্তই যে স্টেটমেন্ট দিয়েছে মুখে মুখে বিপ্লব অন্তরে, এটা হয়তো তার ফ্রাস্ট্রেশন থেকে। কারণ তারা তো চেষ্টা করলেন দুই দলের দিকেই যাওয়ার, হয়তো তারা যেতে পারেননি, সেই কারণে হয়তো তাদের এই ফ্রাস্ট্রেশন। তো এইগুলো না বলে এনসিপির বক্তব্য কিন্তু সিটের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল বিএনপি জামাত। আচ্ছা ঠিক আছে, এটা সিটের লোভ দেখিয়ে বিএনপি এবং জামাত এনসিপি কে আচ্ছা এই উত্তরটাই দিচ্ছি। আকাল না, আচ্ছা না, ওই উত্তরটাই দিচ্ছি। আচ্ছা যদি তাই ভাবেন, আপনারা এবার প্রমাণ করেন এখন পর্যন্ত আপনারা জুলাই সনদে সাইন করেননি। আপনারা এখন পর্যন্ত সারা ইলেকশন ম্যানিফেস্টো, আপনারা ইলেকশনে গেলে কি করবেন সেটা পারেননি। তা আমি আপনাদের পারি না, আপনারা এনসিপি কি চায় এটাই তো আমরা জানি না। আমরা তাদের যে মানে একটা কথা হলো কি, যে শোনেন, ডেমোক্রেসি মানে হচ্ছে যা ইচ্ছা তাই বলা না। দ্য বিউটি অফ ডেমোক্রেসি মানে এটা হচ্ছে, জেস মিলার বলছিল, ডেমোক্রেসি অ্যান্ড লিবার্টি শুড বি কন্ট্রোল না হলে ইউ ক্যান নট এনজয় ইট। এই যারা এনসিপির এইভাবে বলতেছেন, আমার কাছে মনে হয় তাদের এইভাবে বলাটা উচিত না। তারা তাদের কর্মসূচি নিয়ে আগাক। আর আপনি আর একটা বলছিলেন জান্নাতের টিকিট নিয়ে, শোনেন, এই জান্নাতের টিকিট নিয়ে এই যমুনা টিভিতে সেদিন একটা কথা বলছিলেন, এবং সেখানে একটা মানে জামাত ইসলাম একজন নেতা তিনি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন যে শফিকুল ইসলাম মাসুদ এরকম বলেনি।
এবং সেই ভিডিও ক্লিপটা দেখেন, উনি সমস্ত মানুষকে বললেন যে জামাত ইসলাম কি জান্নাতের টিকিট বিক্রি করে, আমি কোনো টিকিট আপনাদেরকে বিক্রি করছি, বলেন তা কেউ হাত তোলেন তো। তখন বললেন যে এই যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, এই অপপ্রচার বন্ধ করেন। আপনি এখন যদি পিছনের টুকু বাদ দিয়ে খালি সামনের টুকু নিয়ে যদি আপনি একটা কি করেন, স্ক্রিনশট নেন, আমার এই কথাকেও আপনি বিভিন্নভাবে দেখাতে পারেন, সেটার নাম রাজনীতি না। রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য। ওই জন্য বললাম রিপন ভাইকে কেন অন্তঃস্থল থেকে সম্মান করতেছি বা শ্রদ্ধা করি কেন, উনি যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে মাটি ও মানুষের কথা। আমরা তো মাটি ও মানুষের জন্য, তো এই দেশটা কার? আমার আপনার সবার। এই দেশটা ভালো হলে আমরাই সাফার, ভালো উপভোগ করবো, খারাপ হলে আমরাই সাফার করব। এবং আমরা একটা জিনিস আমি মাঝে মাঝে বলতে চাই, যদিও সময় কম, এনসিপির নেতৃবৃন্দ কি এই রিপন ভাইদের মতো সিনিয়র নেতৃবৃন্দকে ডেকে বলছে যে আমরা এরকম করতে চাই, আপনাদের কি উপদেশ আছে? আমি তো দেখলাম না এরকম কোনো বড় কনভেনশন তারা করছে সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়ে। তারা উল্টা বলতেছে তাদেরকে সিটের লোভ দেখিয়ে নিয়ে আসা। সিটের লোভ না, তারা কি শেয়ার করছে আন্দোলনটা হলো? তারা তো পদে পদে একটা ভুল করলো। কিন্তু যারা আমাদের দেশে বর্ষিয়ান রাজনীতিবিদ ছিল তাদেরকে নিয়ে কি কোনো কনভেনশনের আয়োজন করা হয়েছে? আমি তো জানি না। না, আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে শুধু এখনো যে কয়েকটি ছেলে মেয়ে এখনো এনসিপি করে, আপনি তো বললেন যে মোস্টলি বিভিন্ন ছাত্রদল করতো, শিবির করতো, যারা যার যার প্ল্যাটফর্মে চলে। আমি কিন্তু টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি, আমি পার্সোনালি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একসময় মানে ছাত্র দলের প্রেসিডেন্ট আমি ছিলাম। এই যে ছেলেগুলোর তো তাদের তো একটা কন্ট্রিবিউশন আছে। এই ছেলেগুলো হারিয়ে যাক, এটা কারোই কামনা, এটা কিন্তু আমরা কামনা করি না। আমরা কিন্তু চাই যে ছেলেগুলো, আমাদের বয়স হচ্ছে না, এই জায়গাগুলো রিপ্লেসমেন্ট তো করবে আমাদের ছেলে মেয়েরাই, তারা রিপ্লেসমেন্ট করবে। এই রাজনীতিতে এই ছেলেগুলো সার্ভাইভ করুক, ভালো করুক, তাদের নিজেদের কথাগুলো বলুক, নিজেদের স্বপ্নের কথা শোনাক, নাকি? হ্যাঁ, একটা সোনার বাংলা গড়ুক, মানুষকে সে স্বপ্নগুলো দিয়ে মানে আলোড়িত করুক, এটাই তো হওয়া দরকার, তাই না? মানে নতুনটা কি এই কথা, আমি খুবই মাঝে মধ্যে খুবই হতাশই হই, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। আমার বয়সটা যদি আমি অফ টাইমে বলছিলাম যে আমার বয়স যদি আরো 20-25 বছর হতো, কম হতো, এবং আমার যদি তখন যদি একটা নতুন রাজনৈতিক দল গড়ার যদি একটা আকাঙ্ক্ষা থাকতো, ইংরেজিতে বলে নিউ রিয়ালিটিস, নয়া বাস্তবতা। রাজনীতি সবসময় একটা নয়া বাস্তবতা থাকে, সেই নয়া বাস্তবতাকে মিট করতে হলে একটা নিউ সেটেলমেন্টও যেতে হয়, একটা নিউ অ্যারেঞ্জমেন্টে যেতে হয়, তাই না? তো সেই জায়গাগুলোতে আমি খুবই দুঃখের সঙ্গে বলতে চাই, আমাদের ছেলেরা যারা ছাত্রদল যারা করে তারা তো ছাত্রদলই ফিরে আসবে, যারা শিবির করে তারা শিবিরই ফিরে যাবে, বামপন্থী যারা ছিল তাদের দলই তারা ফিরে গিয়েছে। কিন্তু যারা কোনোটাই করতো না হয়তো, বা চুপে চেপে অন্য কিছু করতো, তারা যে একটা নতুন দল গঠন করেছে, সেই গঠন করার মধ্যে তারা ন্যূনতম সম্ভাবনাটাই জাগিয়ে তুলতে পারলাম, যেটা উনিও বলছিলেন। সেটাও আমার একটা হতাশার জায়গা, যে এরা একটা সম্ভাবনাই সৃষ্টি করতে পারেনি মানুষের মধ্যে। আশাটা যেটা মানুষ করতেছিল, সে আশাটা পুরোপুরি মানুষকে হতাশা হয়ে গেল। তাদের একটা ইস্যু নিয়ে আলোচনা করবেন, ওরা এটা বলেছে, ওরা এটা ভেবেছে, ওরা এটা ভাবছে, ওরা এটা করতে চায়, তা না বলে আপনি কি করছেন? আপনি বলছেন যে ওনার তরকারিতে ঝাল কম, ওনার মিষ্টি, চায়ের মিষ্টিতে চিনি কম। এটা তো আপনার রেসিপিটা কি, সেটি বলার আপনার পরামর্শ একদমই খুব কম সময়, তার মধ্যে বলি যে হয়তো এই সপ্তাহে আমরা তাফসিল পেয়ে যাব, যতটুকু জানি বুধ বৃহস্পতিবার। খুব ছোট্ট করে একটু যদি বলেন যে এই যে শুরু হলো তাফসিলের যে জায়গাটায় শুরু, তো এখনো আপনাদের কিন্তু বিএনপির জোটের কাকে কোন আসন দিচ্ছেন সেটি নিশ্চিত করে বলা হয়নি, এটি কবে পাবো? আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, বারবার আপনারা অনেকেই মানে ভুলটা করেন বোধ হয়, আমার কাছে মনে হয়। নাম্বার ওয়ান, উই ডোন্ট হ্যাভ এনি অ্যালায়েন্স উইথ এনি পলিটিক্যাল পার্টি। আমাদের কিন্তু কোনো জোট নাই। আমাদের সাথে কিছু সমমনা রাজনৈতিক দল আছে যাদের সাথে আমরা একত্রে রাজনীতি করেছি একটা লক্ষ্যটা কি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে নির্মূল করার জন্য, একটা ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমরা পলিটিক্যাল পার্টিস টুগেদার আমরা একটা মুভমেন্ট করেছি। সেখানে আমাদের একটা কমিটমেন্ট ছিল, আছে, যে আমরা আমাদের সহযোগীদের যাদের নির্বাচনে জেতার একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা জায়গাগুলোতে বিবেচনা করে আমরা তাদেরকে আমরা পার্লামেন্টে রাখতে চাই, দেখতে চাই, পাশে পেতে চাই।
এবং নির্বাচনের পরে, এটা আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের একটা কমিটমেন্টও আছে, নির্বাচনের পরে জি আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকারও গঠন করতে চাই। বাংলাদেশটাকে শেখ হাসিনা যেই জায়গায় রেখে গিয়েছে, এটার অর্থনীতি বলেন, এটার রাজনীতি বলেন, পুলিশ প্রতিষ্ঠান বলেন, অন্যান্য সকল প্রতিষ্ঠানগুলো সিম্পলি এটা শ্যাটার্ড, উনি ধ্বংস করে গেছেন ওনার এই ক্ষমতাকে ধরে রাখার স্বার্থে। সেজন্য এই দেশটাকে যদি রিবিল্ড করতে হয়, এই দেশটাকে সত্যি সত্যি রিবিল্ড করা প্রয়োজন, খুব জরুরি। এজেন্ডা হচ্ছে এই দেশটাকে নতুন করে নির্মাণ করা। নতুন করে নির্মাণ করতে হলে এটা আমি আপনি উনি আলাদা আলাদা হবে না, সবাই মিলেই আমরা দেশটাকে রিবিল্ড করা খুব দরকার। ধন্যবাদ। একদমই শেষ দিকে শাহরিয়ার জনাব, আপনার কাছেই একটু শুনতে চাই, মতপার্থক্য থাকলেও ছেলে মেয়েদের আত্মাহুতি যাতে বৃথা না যায়, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। ঐক্যবদ্ধের কথা জামাত আমিরও বিভিন্ন সময় বলেছেন, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার আগেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় দুটি দল বা একাধিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তো এই আহ্বান, শীর্ষ নেতাদের এই একদিকে আহ্বান, অন্যদিকে কথার ছোড়াছুরি, সেটি শেষ পর্যন্ত সৌহার্দ্য বজায় কতটুকু থাকবে তফসিল ঘোষণার পরে? 2 মিনিট সময় আমরা পাবো। আপনার এই কথার উত্তর রিপন ভাই যেটা বললেন, ওনাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট যেটা বলছে, আমিরে জামাতও বলছেন যে 200 আসনও যদি পায় তাও জাতীয় সরকার গঠন করা হবে। সো যে টপে থাকে, পিরামিড তো একটা রাজনৈতিক দলের টপে যারা থাকে, নিচে অনেক কথা বলা হয়। আর ভোট যুদ্ধটা এমন একটা যুদ্ধ, দুই ভাই দাঁড়াইছে, আপনারা বোধহয় দেখছেন। সো দুই ভাই তো দুই ভাইয়ের বিপক্ষে বলবে ভোট নেওয়ার জন্য, কিন্তু সেটা এটা না। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, বাট দ্যাট ডাজ নট মিন যে আপনি সারা দেশে কোথাও দেখেন তো যে কয়টা জায়গায় সংঘর্ষ হয়েছে। এই কয়টা জায়গায় আজকে পুলিশ, আপনি বলেন পুলিশ প্রশাসন সবই তো সেই আগেকার সরকারের আমলে। তারপরও যে আমাদের যে বিউটি, কয়টা জায়গায় মানুষ হত্যা হয়েছে তা না। এবং আমরা এই সমস্ত রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিয়েই ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। ভাই যেটা বললেন, আমাদেরকে বিনির্মাণ করতে হবে, না হলে আমরা কিন্তু 15 বছর না, এবার আমরা শেষ হয়ে যাব। আমাদের পিছনে ফেরার আর পথ নেই। আর 71 থেকে এই কথাগুলো আর না বলে এখন সামনের দিকে যায়, যাতে আর কেউ টাকা চুরি করে নিয়ে যেতে না পারে, যাতে আর আমাদের দেশটাকে কেউ করদ্রাষ্ট্র পরিণত করতে না পারে। সো আমার কাছে মনে হয় যে সেই জন্যই একটা ইলেকশন দরকার, কারণ বিনিয়োগ আসতে হবে, দেশকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের মানুষের উপর ট্যাক্সের, লোকের মানে ঘুষ, দুর্নীতি, এগুলো থেকে দেশটাকে বাঁচাতে হবে। এবং সর্বোপরি যেটা ভাই বললেন, দেখেন আমরা সবাই এক, মানে 90% মানুষ যেখানে মুসলমান, সেখানে আমরা সবাই বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যেভাবে এই দেশকে চালালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, সেইভাবে চালানোর চেষ্টা করা। অনেক অনেক ধন্যবাদ এস.এম. শাহরিয়ার কবির, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপর দেশ, আর এই দেশটাকে একটু কল্যাণমূলক দেশ হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।